দাম দিয়াছি মায়ের অশ্রু বনের সম্ভ্রম রে, বলতে কি কেউ পারো তোমরা সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজান বয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারুর দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। সেলিমের বয়স তখন কত হবে? 7 বা 8 বছর। কিন্তু লোকজনকে বললে কিছুতেই বিশ্বাস করতে চায় না যে অত কম বয়সে এত আশ্চর্য স্পষ্ট স্মৃতি থাকতে পারে মানুষের। অনেকেরই মতে এরকম স্মৃতি মনে থাকার জন্য অন্তত 9 বা 10 বছর বয়স হওয়া চাই। বয়স যাই থাকুক, সেলিমের স্মৃতি খুবই স্পষ্ট। এখনো যেন ঘটনাটি চোখের সামনে দেখতে পায় সেলিম। সময়টা 1971 সাল। সেলিমদের বাড়ি থানা সদরের পিছনেই। সে বাড়ি থেকে বের হয়ে একা একা হাঁটে, কখনো কখনো চলে যায় থানার কার্যালয়গুলোর কাছাকাছি। ওখানে আছে বড় বড় গাছ, গাছের ছায়ায় বসে থাকতে বেশ ভালো লাগে সেলিমের। যদিও বেশিক্ষণ থাকা হয়ে ওঠে না, কেউ না কেউ এসে ওকে বাড়ি যাওয়ার জন্য তাড়া দিবেই। ইদানিং কি যেন শুরু হয়েছে চারদিকে। সবাই খুব ভয়ে থাকে, বাচ্চাদের ঘর থেকে বের হতে দিতে চায় না, মহিলারা প্রায় লুকিয়ে থাকে, ঘরের বড় ভাই বা বাবারা বাড়ি থাকে না। সেলিম শুনেছে যুদ্ধ শুরু হয়েছে। মাঝে মাঝে কান ঝালাপালা করা বোমা বা গুলির শব্দ শোনা যায়। ওর মা ওকে প্রায় সারাক্ষণ আগলে রাখে। তার এসব ভাল লাগে না, খালি বাইরে বাইরে হেঁটে বেড়াতে মন চায়। ওর বাবা বাড়ি থাকে না আজকাল, কোথায় থাকে তাও জানে না সেলিম। তবে বড় হয়ে শুনেছে ওর বাবা তখন মুক্তিযুদ্ধে গিয়েছিল। ওর বাবা ছিল ওই এলাকার মুক্তি বাহিনীর কমান্ডার। একদিন থানা সদরের ভিতরে একটা গাছের নিচে ওর 3 নম্বর লাল বলটা নিয়ে খেলছিল সেলিম। পাশেই ছিল থানা কমিউনিটি সেন্টার। বেশ বড়সড় একটা সেন্টার ছিল এটা। কমিউনিটি সেন্টারের একটা দরজা খোলার সময় হঠাৎ করে তার বলটা গড়াতে গড়াতে ওই খোলা দরজা দিয়ে ঢুকে যায় সেন্টারের ভেতরে। সেলিমও পিছে পিছে সেদিকে হাঁটা দেয়। ভেতরে ঢুকে সে দেখল বেশ কিছু বিছানা বালিশ গুছিয়ে রাখা আছে স্টেজের উপর আর নিচে। দরজার পাশেই একজন সৈনিক একটা চেয়ারে বসা, থুতনিটা গলার নিচ দিকে ভার ছেড়ে দিয়ে ঝিমাচ্ছে। সেলিমকে ঢুকতে দেখে সৈনিকের কোনো রা নেই দেখে বুঝলো যে সে বেশ ভালো ঘুমে আচ্ছন্ন। অবশ্য এইসব নিয়ে মোটেই ভাবছিল না সেলিম। সে কারো বাধা না পেয়ে বল খুঁজতে এসে স্টেজের নিচের গুছিয়ে রাখা বিছানা বালিশের পাশে দেখে একটা রাইফেল। সে কিছু ভাবে না, অস্ত্র এভাবে পড়ে থাকতে দেখে বলের কথা ভুলে গিয়ে রাইফেলটা তুলে নেয় হাতে, যেটি উচ্চতায় সেলিমের চেয়ে লম্বা। সেলিম সেসবে ভ্রুক্ষেপ করে না। নিজের উচ্চতায় বেশি হলেও আর ওজন তার জন্য প্রায় অবহনযোগ্য হলেও সেটিকে কাঁধের উপর ফেলে বাইরের দিকে হাঁটা দেয় সে। কতদিন মাকে বলেছে একটা প্লাস্টিকের পিস্তল কিনে দিতে, সেখানে একেবারে আসল রাইফেল। এবার ও আর যুদ্ধ খেলবে না, সত্যি যুদ্ধ করবে।
দরজা দিয়ে বের হবার সময় রাইফেলের ওজন আর দৈর্ঘ্যের কারণেই হয়তোবা রাইফেলের একটা দিক হঠাৎ বাড়ি খায় ফ্লোরে বা দরজার কোনো পাল্লায়। সেলিম সেটা বুঝতে পারে না, কিন্তু এই শব্দে ঘুম ভেঙে যায় সৈনিকের। সৈনিক হন্তদন্ত হয়ে এসে সেলিমকে জাপটে ধরে আর রাইফেলটি ছিনিয়ে নিতে চেষ্টা করে, কিন্তু সেলিম তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে রাইফেলটি যেন সৈনিক না নিয়ে যেতে পারে। সামান্য শক্তি প্রয়োগেই সৈনিক রাইফেলটি নিয়ে নিতে পারলেও সেলিম যেন নাছোড় বান্দা। সৈনিককে জড়িয়ে ধরে ভয়ানক চিৎকার চেঁচামেচি শুরু করে, যেন তার জিনিস জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে সৈনিকটি। নাছোড়বান্দা সেলিমকে কিছুতে ছাড়াতে না পেরে হালকা একটা লাথি মারে সৈনিক। সেলিম ছিটকে পড়ে যায় কমিউনিটি সেন্টারের বারান্দার মেঝেতে। বেশ ভালোই আঘাত পায় সে। হাউমাউ করে কান্না করা ছাড়া আর কিছু করার থাকে না তার। সৈনিকটি সেদিকে না তাকিয়ে রাইফেলটি নিয়ে ভেতরে চলে যায়। রাগে অপমানে কাঁদতে কাঁদতেই উঠে ধীরে ধীরে বাড়ির দিকে চলে যায় সেলিম। ভুলে যায় তার লাল বলটির কথা। মাকে এই ঘটনা জানালে মা খুব ভয় পেয়ে যায় আর বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেয় সেলিমের। কিন্তু এই বলটি ছাড়া তার যেন একেবারেই চলে না। ঘরের মধ্যেও সে বলটি পায়ে নিয়ে এদিক ওদিক করতে করতে খেলতে পারে, উঠানেও খেলে একা একাই। বলটি খুঁজতে যেতে চাইলে সেলিমের মা বাধা দেয়। মা চায় না সে আর কিছুতেই ওই সৈনিকের মুখোমুখি হোক। এর মধ্যেই একদিন বলটি নিয়ে হাজির হয় সৈনিকটি। কিভাবে বাড়ির ঠিকানা পেল জিজ্ঞেস করতে সাহস হয় না সেলিমের মায়ের। সৈনিককে বাড়ির উঠানে দেখেই যেন মায়ের আত্মা ধুকধুক করা শুরু করে অজানা আশঙ্কায়। এই গ্রামে তেমন কেউ নেই, সবাই পালিয়ে গেছে দূর দূরান্তে অথবা ভারতে। কিন্তু সেলিমের দাদি বিছানায় শয্যাগত, তাকে রেখে কিভাবে যাওয়া সম্ভব? খোদার উপর ভরসা করে প্রাণটা হাতের মুঠোয় নিয়ে দিন যাপন করে তারা। সৈনিকটি সেলিমকে কাছে ডেকে নিয়ে আদর করে। সেলিম কিছুতে সহজ হতে পারে না, তবু হারিয়ে ফেলা বলটি ফেরত পেয়ে সে মনে মনে খুব খুশি হয়। আর সৈনিকের কাছ থেকে ছাড়া পেয়েই বল নিয়ে উঠোনে গিয়ে খেলতে শুরু করে। সৈনিক উর্দু বাংলা মিলিয়ে বাড়ির লোকজনের কথা জিজ্ঞেস করে। সেলিমের মা পুরোপুরি না বুঝলেও আন্দাজ করে নেয়। কোনো রকমে ঢোক গেলে কিছু বলে আর কিছু ইশারা করে বোঝাতে চায় যে আছে সবাই, তবে এই মুহূর্তে বাইরে। সৈনিকও এটি নিয়ে বেশি কথা বাড়ায় না, উর্দু বাংলা মিলিয়ে কি কি সব বলে। সেলিমের মা কিছুটা বোঝে, তবে বেশিরভাগই বোঝে না। সৈনিক হয়তো নিজের পরিবারের কথা বলে, খুব আন্তরিকতা নিয়ে কথা বলে। হয়তো দেশে সেলিমের বয়সী সন্তান আছে তার। সেলিমের মা ভয় ও বিরক্তির ভাব লুকানোর আপ্রাণ চেষ্টা করলেও সৈনিক বুঝে ফেলে যে তাকে পছন্দ করছে না, তার কথাও যেন শুনছে না মনোযোগ দিয়ে। এমন সময় সেলিমের দাদির গলার আওয়াজ শোনা যায়, "অ বৌমা, কেডা আইছে? আমার ছেলে আইছে?" সেলিমের মা ভিতর বাড়ি চলে গেলে অগত্যা সৈনিকটি বেরিয়ে পড়ে। সৈনিকটি চলে গেলেও অজানা আশঙ্কায় অস্থির হয়ে থাকে সেলিমের মা। সেলিমের বাবাও অনেক দিন ধরেই মুক্তিযুদ্ধে, ঠিক কোথায় আছে জানে না। জানলেও যোগাযোগ করার তো কোনো সুযোগ নেই। তবু মনে মনে ভাবে, যদি কোনোভাবে সেলিমের বাবাকে জানানো যায় সৈনিকের আসার ব্যাপারটা। এইরকম ভাবতে ভাবতে প্রায় সপ্তাহ চলে যায়। পুরো থানায় শুধুমাত্র থানা সদরে বিদ্যুৎ সংযোগ আছে। থানার ঠিক পিছনেই সেলিমদের বাড়িতেও নেই বিদ্যুৎ সংযোগ, নেই আশেপাশের কোনো বাড়িতেও। বাড়িতে যেহেতু সেলিম ছাড়া আর কারো পড়াশোনার কোনো বিষয় নাই, আর সেলিমও সবে বর্ণ পরিচয় শেষ করে একাত্তু বানান করে পড়া শুরু করেছে মাত্র। তাই সন্ধ্যের পরেই খাওয়া দাওয়ার পালা চুকিয়ে শুরু হয়ে যেত ঘুমের আয়োজন। অন্যান্য দিনের মতো সেদিনও শাশুড়িকে আগে খাইয়ে বিছানাতে শুইয়ে দিয়ে নিজেরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমের আয়োজন করছিল সেলিমের মা।
সেলিমকে ঘরের মাঝখানের বড় চৌকিটায় শুইয়ে দিয়ে নিজের কিছু কাজ সারছিলেন মা। সেলিম অপেক্ষা করছিল মায়ের। চৌকি লাগোয়া একটা মাঝারি সাইজের টেবিলে রাখা থাকতো একটা কুপি বাতি। কেরোসিনের দাম অনেক, তাই সলতেটা নিভু নিভু করে রাখত। রাত্রেবেলা প্রাকৃতিক কাজ সারতে হলে জোর বাড়িয়ে নিত। কুপিটা ছিল একদম টেবিলের কিনার ঘেঁষে, যেন আলোটা বিছানার উপর ঠিক মতো পড়ে। ওই দিন ছিল অমাবস্যার রাত। সেলিমরা শোয়ার একটু পরই কে যেন দরজায় খটখট আওয়াজ করে, প্রথমে মৃদু, তারপর জোরে জোরে। ভয়ে গলা শুকিয়ে আসে সেলিমের মায়ের। প্রায় দৌড়ে গিয়ে সেলিমের মুখ চেপে ধরে যেন শব্দ না করে। আবারও খটখট শব্দ করে সেলিমের নাম ধরে ডাকে আলতো করে, যেন খুব আপন কেউ। সেলিম আর মা দুজনেই চিনতে পারে সৈনিকের গলা। গলা শুনে সেলিম যেন উঠে যেতে চায় দরজা খুলতে। মা জোর করে চেপে ধরে থাকে ওর মুখ। সেলিম বুঝতে পারে না একজন পরিচিত মানুষের জন্য কেন দরজা খোলা যাবে না। দরজায় আওয়াজ বাড়তে থাকে। ভদ্রবেশী সৈনিককে শেষমেশ উপেক্ষা করতে পারা যায় না বেশি সময়। কুপির জোর বাড়িয়ে দরজা খুললে দেখা যায় সাধারণ পোশাক পরা সৈনিক দাঁড়িয়ে। ঘরে ঢুকেই এক গ্লাস পানি খায়। উর্দু বাংলা মিলিয়ে বোঝানোর চেষ্টা করে যে সে সেলিমকে দেখতে এসেছে। সেলিম পাশেই ঘুমের ভান করে পড়ে আছে মায়ের ইশারায়, যেন সেলিমকে পেয়ে কথা না বাড়াতে পারে সৈনিক। বিছানা থেকে একটু দূরে একটা টুলের উপর বসে সৈনিক। বিছানার কোণে কোনো রকমে হেলান দিয়ে আধা দাঁড়ানো আধা বসা অবস্থায় সেলিমের মা। সৈনিক উর্দু আর ভাঙা ভাঙা বাংলায় বোঝানোর চেষ্টা করে যে সেলিমের বাবা হাশেম মাস্টারের ব্যাপারে সবই জানে। ওরা জানে যে মুক্তিযুদ্ধে গেছে হাশেম মাস্টার, তার উপরে দায়িত্ব পড়েছে হাশেম মাস্টারের খোঁজ বের করার। প্রয়োজনে ওরা সেলিম আর তার মাকেও আটক করে নিয়ে যেতে পারে। সেলিমের বাবাকে ওদের খুঁজে বের করতেই হবে। তার জন্য যত কঠোর হওয়া দরকার তারা হবে। সৈনিকের কথা শুনে সেলিমের মা ভয়ে কাঠ হয়ে যায়। এরই মাঝে ঘুমের ভান করে থাকা সেলিম আসলেই ঘুমিয়ে পড়ে। সেলিমের মার চোখে দেখে তার দিকে, আর মনে মনে প্রার্থনা করে সেলিম যেন ঘুমিয়ে না পড়ে। কিন্তু বুঝতে পারে সেলিমের অবস্থা আর সেই সঙ্গে ভয়। তার হাত পা কাঁপা আরো বাড়তে থাকে। সৈনিক হয়তো সেলিমের মায়ের অবস্থা বুঝেই বারবার বোঝাতে চেষ্টা করে যে সে থাকতে তাদের কোনো ভয় নাই। সে সেলিমকে তার নিজের সন্তানের মতো দেখে। বলতে বলতে এগিয়ে গিয়ে সেলিমের মায়ের দিকে আশ্বস্ত করার ভঙ্গিতে দু একবার খুবই দ্রুততার সাথে হাত রাখে পিঠে। সেলিমের মা যেন কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। তার হাত পা শরীর যেন অবশ হয়ে আছে। ইচ্ছে থাকলেও যেন নড়তে পারছে না এক চুল। সৈনিকের লালসা মাথা চাড়া দিয়ে ওঠে। সেলিমের মায়ের একটা হাত টেনে ওকে কাছে টানে সৈনিক, আর সাথে সাথে কোত্থেকে যেন হঠাৎ শক্তি ফিরে পায় সেলিমের মা। এক ধাক্কায় মাটিতে ফেলে দেয় সৈনিককে। অপ্রত্যাশিত আঘাত থেকে উঠে অসুরের মতো হিংস্র হয়ে ওঠে সৈনিক। এক হাতে মুখ চেপে ধরে পুরো পাঁজা কোলে করে খাটের কোণে নিয়ে ফেলে সেলিমের মাকে, আর তার হিংস্র নখর থাবা বসাতে থাকে পুরো শরীর জুড়ে। এ যেন এক বুভুক্ষ হিংস্র পশু। সেলিমের মা হাত চাপা মুখে গো গো করতে থাকে, আর হাত পা নাড়িয়ে সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা চালাতে থাকে। কতক্ষণ এরকম ধস্তাধস্তি চলে ঠিক বোঝা যায় না। ধস্তাধস্তির এক পর্যায়ে সেলিমের মায়ের হাতে লেগে পুরো কুপি বাতিটা উল্টে গিয়ে পড়ে তার নিজেরই উলঙ্গ উরুতে। দুই উরুর সন্ধিক্ষণের খুব কাছের ডান উরু তেলে মাখামাখি হয়ে যাওয়ার কারণে দাউ দাউ জ্বলে ওঠে আগুন। আগুন থেকে বাঁচতে হতবিহ্বল সৈনিক ছিটকে দূরে সরে যায়। ঘটনার ভয়াবহতা টের পেয়ে নিজের খুলে ফেলা কাপড় হাতের কাছে যা পায় তা নিয়েই দেয় দৌড়। মায়ের আর্তচিৎকার আর আগুনের তাপ সব মিলিয়ে সেলিমেরও ঘুম ভাঙে এই ভয়াবহতার সাক্ষী হতে। সেলিম
এখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। মা মারা গেছে প্রায় 1 যুগ হলো। বাবা বেঁচে আছে, এখনো একা একাই হাঁটা চলা করতে পারে। স্বাধীনতার পর এই অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে রাজনীতির উত্থান পতন দেখে আসছে সেলিম। দেখে আসছে স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের বয়ান কেমন সময়ে সময়ে বদলায়। এসবের কোনো কিছুই খুব একটা স্পর্শ করে না আজকাল আর তাকে। সেলিম জানে পৃথিবীর কোথাও লেখা নেই তার মায়ের উপর ঘটে যাওয়া পীড়নের কাহিনী, যে পীড়নের দগদগে ঘা মাকে বয়ে বেড়াতে হয়েছে সারা জীবন। এই পীড়ন শুধু ক্ষণকালীন শারীরিক পীড়ন হয়ে থাকেনি, আমৃত্যু মাকে বয়ে বেড়াতে হয়েছে সেই পীড়নের ক্ষত। মা কাউকে বলতেও পারেনি, অথবা বলেনি সেই গল্প। উল্টো মা নিজের উপর দায় নিয়ে পরদিন সবাইকে জানিয়েছিলেন যে এটা ছিল নিছকই একটা আগুনের দুর্ঘটনা। এমনকি তার মুক্তিযোদ্ধা কমান্ডার স্বামীকেও বলেনি সারা জীবনে একবারের জন্যেও। যুদ্ধ শেষে স্বাধীন দেশে ফিরে এসেও স্কুলের মাস্টারিটা চালিয়ে যায় হাশেম মাস্টার। স্ত্রীর আগুনে পোড়ার দুর্ঘটনাকে সে স্বাভাবিকভাবে নিলেও খুব অল্প সময়েই আরেকটা বিয়ে করে দ্বিতীয় সংসার পাতে। সেলিমের মা বুকে পাথর চেপে প্রায় নিঃশব্দে সব কিছু মেনে নিয়ে টেনে যেতে থাকে জীবনের বোঝা। মা কেন নিজের উপর দায় নিলেন সেটা অনেক বড় হয়ে পরে বুঝতে পারে সেলিম। নিজেও কখনো মাকে প্রশ্ন করেনি এই নিয়ে, কিংবা কোনো আলাপও হয়নি মায়ের সাথে। মা হয়তো ভেবেছে সেলিম এটাকে শুধু কুপিবাতি উল্টে গিয়ে আগুনের দুর্ঘটনা হিসেবেই দেখেছে। হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে, আর বড় হতে হতে সেই ছোটবেলাকার কথা তো তার মনেই থাকবার কথা না। কিন্তু মায়ের আর্তচিৎকার জেগে উঠে আগুনের উজ্জ্বল আলোয় সেলিম পরিচিত সৈনিকের অর্ধউলঙ্গ শরীরটাকে দেখেছিল মায়ের শরীরের উপর থেকে ইলেকট্রিক শক খাওয়ার মতো দ্রুততায় উঠে গিয়ে হাতের কাছের কাপড় তুলে নিয়ে দৌড়ে বেরিয়ে যেতে। আর চামড়া পোড়ার গন্ধ নাকে লাগলে সেলিম উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরে নিজেও পাগলের মতো চিৎকার জুড়ে দেয়। সেলিম দেখেছিল সম্পূর্ণ নগ্ন মাকে, মায়ের মুখে, স্তনে, পেটে আঁচড়ের দাগ, স্তনের কোনো কোনো অংশে ছোপ ছোপ রক্তের মতো জমাট বাঁধা, আর মায়ের নিম্নাঙ্গে জনের একদম পাশ থেকে ডান উরুতে সদ্য পড়া দগদগে ঠোঁসা। মা নিজেই দৌড়ে গিয়ে ভারী কাপড় পানিতে ভিজে চেপে ধরেছিল সেই আগুনের উপর। তারপর সেই ক্ষততে একটানা বেশ কিছুক্ষণ ধরেই মা পানি ঢেলেছিল পুকুর পাড়ে গিয়ে। আজ চোখ বুঝলেই সেলিম দেখে আগুনের উজ্জ্বল আলোয় ক্ষত বিক্ষত সেই মহিষী নগ্ন মা সেলিমের বাংলাদেশ। আজও সেলিম মায়ের কথা মনে করে মন্ত্রধ্বনির মতো জপ করে, মা মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি। রোদন ও আগুনের অক্ষর কিশোর ও তরুণদের উপযোগী একটি গল্পগ্রন্থ। এতে স্থান পেয়েছে ৪৫ জন লেখকের গল্প, যাদের মধ্যে রয়েছেন শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, গবেষক এবং নানা পেশায় যুক্ত সৃষ্টিশীল মানুষ। পেশাগত জীবনের বাইরে তারা লেখার জগতে একান্ত নিষ্ঠা ও আবেগে সক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের অনেকেই পরিচিত মুখ। এদের মধ্যে বহুজন পেয়েছেন রাষ্ট্রীয় ও সাহিত্যিক স্বীকৃতি। এই গ্রন্থ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময়কার এক নীরব আর্তনাদের দলিল,
যা বছরের পর বছর উপেক্ষিত থেকেছে। এখানে উঠে এসেছে বীরাঙ্গনা ও যুদ্ধ শিশুদের ক্ষতবিক্ষত ইতিহাস, তাঁদের অদম্য জীবন যুদ্ধ। গল্পগুলো এমনভাবে রচিত যে প্রতিটি কিশোর ও তরুণ পাঠক এই অপরাজিত নারীদের মর্মবেদনা ও আমৃত্যু সংগ্রামের সাহস তাদের হৃদয়ে উপলব্ধি করতে সক্ষম হবে। এই ইতিহাস নির্ভর গল্পগুলো কেবল অতীত স্মরণ নয়, বরং আগামী প্রজন্মের কাছে দায়িত্বের আহ্বান। প্রকৃত ইতিহাসকে ধারণ ও লালন করে তারা দেশ গড়ার কাজে প্রত্যয়ী হবে, সেটাই আমাদের প্রত্যাশা।